আমার বাবার বাড়িতে কম করে হলেও 8টা রুম আছে, কিন্তু আমার বিয়ের পরে আমার স্বামীকে নিয়ে সেই বাড়িতে একটা ঘরেও থাকার মতো জায়গা হলো না। বিয়ের 2 বছর পরে আমি আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে গেলাম, কিন্তু আমাদের দেখা মাত্র আমার ভাবিরা তাদের মুখটা একদম বেঁকিয়ে ফেললো। তখনই আমার বোঝা হয়ে গেল আমাদের আশাটা তারা পছন্দ করেনি। আমি কিন্তু আমার 3 ভাইয়ের একটা মাত্র আদরের বোন ছিলাম। এক কথায় বলা যেতে পারে তাদের চোখের মণি ছিলাম আমি। কিন্তু সেই চোখের মণিটা ছিলাম আসলে যতদিন আমার বাবা মা বেঁচে ছিল ততদিন পর্যন্তই। আমার বিয়ে হয় এক সরকারি চাকরিজীবী ছেলের সাথে। বিয়েটা ঠিক করে আমার বাবা মাই, কিন্তু আমার বিয়ের আগেই আমার বাবা মা আমাদেরকে ছেড়ে চলে যায় পৃথিবী ত্যাগ করে। এরপরে আমার ভাইয়েরা কোনো রকমে অনুষ্ঠান পার করে আমাকে বিয়ে শাদী দিয়ে তাদের কাছ থেকে বিদায় করে। আমার ভাবিরা সবাই বলেছিল আমার জন্য বিয়েতে তেমন কোনো অনুষ্ঠান করে অযথা টাকা পয়সা খরচ করার কোনো দরকার নাই। অন্যদিকে আমার স্বামী এবং আমার শ্বশুর বাড়ির লোকেরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো মনের মানুষ। বিয়ের পর একবার বোধহয় এসেছিলাম বাবার বাড়িতে, তাও আবার এক বেলার জন্য থেকে চলে গিয়েছিলাম। আর সেভাবে আসা হয়ে ওঠেনি। আমার স্বামীর চাকরির কারণে যেখানে পোস্টিং হয় আমাদের সেখানেই থাকতে হয়। হঠাৎ করে বাবা মায়ের কবর দেখতে খুব ইচ্ছা করছিল, তাদের জন্য মনটা খুব খারাপ করছিল। তাই ভাবলাম এবার গিয়ে 2 দিন থেকে বাবার কবরগুলো জিয়ারত করে তারপরে আসবো। মনে বড় আশা নিয়ে স্বামীকে সাথে করে ভাইয়াদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমি এতটাও কল্পনা করতে পারিনি যে আমাদের যাওয়া দেখে আমার ভাই ভাবি একদমই অখুশি হবে, তাদের মুখটা বেঁকে যাবে। বড় ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি কেমন আছেন আপনি? ভাবি বলল, ভালো নেই রে খুব একটা, তোর ভাইয়ের সেরকম কোনো কাজকর্ম নাই, তার উপরে আমি অসুস্থ, এভাবে কি কেউ ভালো থাকতে পারে বল? মনে মনে বললাম আর ভাবলাম আমার বাবা তো আর কম সম্পত্তি রেখে যায়নি। ভাইয়া যদি কোনো চাকরি নাও করে তারপরেও কোনো অভাবে পড়তে হবে না তোমাদের। এই সমস্ত কথা শুনে ভাবিকে বললাম, ভাবি চিন্তা করবেন না, আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন। অন্যদিকে আমার মেজো ভাবি আমাদেরকে যাওয়া দেখে ঘরেই চলে গেল, আমাদের সাথে কোনো কথাও বলল না। সবার উদ্দেশ্যে আমি তখন বললাম, আমি আসলে 2টা দিন থাকবো ভাবি, বাবার কবর জিয়ারত করব, তোমাদের সাথে বসে আড্ডা দিব, তারপরেই যাব। এই কথা শুনে বড় ভাবি বলে বসলো, তুমি 2টা দিন থাকবা, তাহলে আমাকে আসার আগে একটু ফোন করে আসতে পারতা, তাহলে আমি আমার বোন জামাইকে আসতে বারণ করে দিতাম। আমি বললাম, সমস্যা হবে না ভাবি, সবাই মিলেমিশেই 2টা দিন থাকবো। তখন ভাবি বলল, সমস্যা তো হবেই, আমাদের বাড়িতে তো তোমাদের থাকার মতো এক্সট্রা কোনো ঘর নাই, কোথায় থাকবা তোমরা? ভাবির মুখে এই কথা শুনে মনের অজান্তেই 2 চোখ ঝরে পানি চলে আসলো। অথচ আমার বাবা মরে যাওয়ার আগে 8 রুমের একটা সুন্দর বাড়ি বানিয়ে রেখে যায়। এই বাড়িতে যে ঘরটা সব থেকে সুন্দর ছিল সেই ঘরটা ছিল আমার। আর বারবার বলতো আমার মেয়ে যখন বিয়ের পরে এই বাড়িতে আসবে এই ঘরে উঠে এসে থাকবে, ওর যেন এই বাড়িতে থাকার কোনো কষ্ট না হয়, সারা জীবন এই ঘরটা আমার মেয়েরই থাকবে। বাবা সবসময় সবাইকে এই কথা বলতো, অথচ আজকে আমাকে শুনতে হলো এই বাড়িতে আমার থাকার মতো কোনো জায়গা নাই। এত সমস্ত কথার পরে ওই বাড়িতে আমার আর থাকার কোনো ইচ্ছা হলো না। তখন আমার স্বামীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। আসার পথে বাবা মার কবরে গিয়ে খুব চিৎকার করে কান্না করলাম আর বললাম, ও বাবা মা দেখো, তোমাদের এই বাড়িতে আমার আজকে থাকার এক ফোঁটা জায়গা পর্যন্ত হলো না মা, ওরা আমাকে থাকতে পর্যন্ত দিল না, অথচ আমার জন্য তোমরা কত সুন্দর একটা ঘর বানিয়ে রেখে গেছো। আজকে যদি তোমরা থাকতে তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না। আর কোনোদিন এই বাড়িতে আসবো না বাবা, তোমাদের কথা যদি খুব মনে পড়ে নামাজে বসে তোমাদের জন্য মোনাজাতে দোয়া করে দেব, তবুও এই স্বার্থপরদের বাড়িতে ওদের মুখ দেখতে আর আমি আর আসবো না। এই স্টোরিটি আমাকে লুনা নামের একটি আপু লিখে পাঠিয়েছে। আশা করব তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।